স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার একটা সিরিজ চলছে। সিরিজের প্রথম টেস্টের খেলা কিছুদিন আগেই শেষ হয়েছে। এরই মধ্যে কিন্তু দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কিছুদিন পরে বাংলাদেশ সেকেন্ড টেস্টে মাঠে নামবে। এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়ানডে সিরিজে দল ঘোষণা করে দিয়েছে। দলে কিন্তু বেশ কিছু চমক আছে। দলটা কেমন হয়েছে এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সালমান, স্বাগতম। ধন্যবাদ। দলটা আসলে কেমন হলো? সেখানে কিন্তু বেশ কিছু চমক আমাদের জন্য অপেক্ষা করছিল। লিটন কুমার দাস ফিরেছেন, নাইম শেখ, আরও বেশ কিছু ইনক্লুশন আছে। মানে সব মিলিয়ে দলটা কেমন হয়েছে আপনার মনে হয়? একটা মিক্স একটা রিয়াকশন এসেছে দলটা যখন দিয়েছে। আমাদের ফরমার ফেভারিট ফরম্যাট হচ্ছে ওডিআই। হ্যাঁ, সো সেখানে কিন্তু আমরা অনেক দিন ধরে আসলে ভালো করছি না। আমাদের আসলে মানে টিম কম্বিনেশনটা ওইভাবে দাঁড়াচ্ছে না। আমাদের সিনিয়র যেসব প্লেয়াররা ছিল সবাই মোটামুটি চলে গিয়েছে, যাদেরকে নিয়ে আসলে ওডিআই টিমটা খুবই সমৃদ্ধ ছিল বা আমরা খুবই সাকসেস পেয়েছি। সেই টিমটা থেকে এখন একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে। কিন্তু এইখানেও কিন্তু অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা আসলে মানে পারছে না, মানে ওইভাবে নিজেদের মেল ধরতে পারছে না। এখানে আসলে প্রথমে যদি আমি বলি যে মোহাম্মদ নাইমকে নেওয়া হয়েছে, তাকে কিন্তু নেওয়া হয়েছে সৌম্য সরকারের মানে সৌম্য সরকারকে বাদ দিয়ে বলতে সৌম্য সরকার আসলে ইনজুরির কারণে কিন্তু এখনও তিনি রিকভারি করতে পারেননি। সেখানে এই জন্য কিন্তু মোহাম্মদ নাইমের একটা মানে সুযোগ হয়েছে। সেই কারণে এখানে আরেকটা কথা আসছিল যে এনামুল হক বিজয়ের কথা, যিনি ঘরোয়াতে খুবই খুব ভালো করছেন। পারফরম্যান্সের সুবাদে তিনি কিন্তু টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন, কিন্তু ওয়ানডে স্কোয়াডে কেন হলো না এটা কিন্তু আগের সিরিজেও আসলে এটা নিয়ে কথা হয়েছিল যে তিনি আসলে ওয়ানডেতে এত ভালো খেলেন কিন্তু তিনি টেস্টে ডাকা হয়, আবার যখন ওয়ানডে সিরিজ আসে তখন তাকে ড্রপ করা হয়। এবারও কিন্তু আসলে সেরকমই দেখা গেল। এখন তিনি ঘরোয়া যেই টেস্ট যেই 4 দিনের ফর্মে সেখানেও কিন্তু খারাপ করেননি, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন তিনি আসছেন তখন কিন্তু তিনি ব্যর্থ। তিনি আমার মনে হয় যে জিম্বাবুয়ে সিরিজে একটা ইনিংস খেলতে পেরেছিলেন, সেখানেও তেমন একটা রান করতে পারেনি, মনে হয় 30-এর ঘরে রান করেছিলেন। আর লাস্ট আপনার যেই ম্যাচটা গেল শ্রীলঙ্কার সাথে সেখানে কিন্তু সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, 0 এবং 4 করেছেন। সো এই পারফরমেন্সের ভিত্তিতে যদি আপনি আবার ওয়ানডেতে তাকে বাদ দেন, সেখানে আসলে কতটুকু ফেয়ার হলো সেটা একটা বিষয় রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি যখন আসছেন তিনি কিন্তু আসলে নিজেকে মেল ধরতে পারেন না, তিনি কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন। এখানে আসলে বোর্ডকে আমি কিছু বলবো নাকি তাকে বলবো, সেখানে একটা কথা রয়েছে। কিন্তু মোহাম্মদ নাইম কিন্তু ঘরোয়াতে ভালো করেছেন, ধারাবাহিকভাবে ভালো করেছেন। সো তার ইনক্লুশনটা আমার মনে হয় যে ভালোই হয়েছে। তবে লিটন দাসের ইনক্লুশনটাকে একটু মানে সারপ্রাইজিং ছিল কিনা। আমরা জানি যে লিটন কুমার দাসকে ছাড়া আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা খুব একটা ভালো করিনি। কিন্তু লিটন দাস কিন্তু এর মধ্যে কোনো লিস্টে বা সীমিত এই ওয়ানডে ম্যাচ কিন্তু খেলেননি যে তিনি পারফরমেন্স দেখে ওয়ানডে দলে ফিরবেন, এরকম কিছু। তাকে আসলে আউট অফ নোহোয়ার দল থেকে বাদ দেওয়া হয়েছিল এবং ইনক্লুশন করা হলো। এটাতে নির্বাচকদের অপেশাদার কোনো আচরণ না। লাস্ট উনি মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছিলেন না ওডিআই, হ্যাঁ, সেইখানে কিন্তু তিনি তেমন একটা ভালো করতে পারেননি। তিনি এখন একটা ফরম্যাটের ক্যাপ্টেন আমাদের, আর তিনি আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে একজন অন্যতম। এখন আপনি তাকে আসলে সহজেই বাদ দিতে পারেন না, আবার সহজেই পারফরমেন্স ছাড়াও যদি নেন তখনও কিন্তু এই যে কোয়েশ্চেন রেইজ হয়। এখন আপনি তার জায়গায় আসলে কাকে নেবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কোয়েশ্চেন সবসময়ই থাকে। কিন্তু তার কাছে মানে আমরা দেখছি বা পারফরমেন্সের কথা কিন্তু আমরা দেখছি যে নুরুল হাসান সোহান হয়তো এই জায়গাটা রিপ্লেস করতে পারতেন তাকে। ঢাকা প্রিমিয়ার লিগের কথা যদি বলি, নুরুল হাসান সোহান কিন্তু দারুণ ফর্মে ছিলেন, 522 রান করেছেন 58 গড়ে। তাছাড়া আপনি যদি সীমিত ওভারে পারফরমেন্স ধরেন, বিপিএলটাও ইনক্লুড হবে। বিপিএলে কিন্তু বেশ কিছু ফিনিশার হিসেবে দারুণ কিছু ইনিংস খেলেছিলেন। এই পারফরমেন্সের সুবাদে কিন্তু নুরুল হাসান সোহান কিন্তু একটা ন্যাশনাল টিমে কলাপ কিন্তু ডিজার্ভ করেন। আমরা জানি যে কিছুদিন আগে বাংলাদেশ এ দলের খেলা ছিল, সেখানে কিন্তু নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। তিনি ভালো পারফরমেন্স করেছিলেন, সম্ভবত সেঞ্চুরিও করেছিলেন একটা। সো এরকম একটা পারফরমেন্সের পর ওয়ানডে দলে তাকে আসলে না নেওয়া আসলে মানে আমার কাছে এখন এটার জন্য কিন্তু রংপুর রাইডার্স তাকে আবার বাংলাদেশকে ধন্যবাদ জানাতেই পারে, কারণ এই সিরিজটা চলাকালীন কিন্তু আবার গ্লোবাল
গ্লোবাল সুপার লিগটা শুরু হয়ে যাবে, যেখানে তিনি নেতৃত্ব দিচ্ছেন রংপুর রাইডার্সকে। এখন আসলে সেই কথাটা আলাদা। এখন আজকে চিফ সিলেক্টর কিন্তু বলেছেন যে তাকে বিবেচনা রাখা হচ্ছে, সামনে এশিয়া কাপ আছে সেইখানে হয়তো তাকে বিবেচনা করা যাবে। আরেকটা কথা বলেছেন যে একই পজিশনে আসলে উইকেট কিপার পজিশনে তাকে নেওয়াটা একটু সমস্যা, সেই কারণে একাদশে বা স্কোয়াডে 3 জন উইকেট কিপার হয়েছে। আমরা জানি জাকির আলী কিন্তু খুবই ভালো সীমিত ওভারের ক্রিকেটে। তবে আমার মনে হচ্ছে লিটন কুমার দাসের জায়গায় যদি আপনি নুরুল হাসান সোহানকে গ্লোবাল সুপার লিগের জন্য জায়গাটা যদি নাও দিতে পারতেন, তাহলে এখানে কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু একটা জায়গায় কিন্তু ডিজার্ভ করে। তিনি কিন্তু বিপিএলে ভালো করেছেন, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছেন, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো করছিলেন। আপনারা যদি এরকম যে পারফর্মার আছেন ঘরোয়া ক্রিকেটার, তাদের যদি সুযোগ না দেন, লিটন কুমার দাস অফর্মের একজন ক্রিকেটারকে সুযোগ দিয়ে আপনি খেলাচ্ছেন, এটা আসলে ভালো একটা বার্তা কিন্তু দেন না ক্রিকেটার। এখন ঘরোয়ার আসলে হিসাবটাই মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে এক প্লেয়ারকে ঘরোয়াতে ভালো করার পরেও নেওয়া হচ্ছে না, আবার আরেক প্লেয়ারকে ঘরোয়া থেকে ভালো হলেও নিচ্ছে না, বা হচ্ছে যে ঘরোয়া থেকে ভালো হলে তাকে যে সিনিয়র প্লেয়ার রয়েছে তাকে বাদ দিয়েও হয়তো নেওয়া হচ্ছে। এখন এই বিষয়গুলা মানে সিলেক্টররা কিন্তু তারা বলছেন যে তারা দল সাজান, সো তাদের মতো করেই তারা পারফরমেন্স দেখে বা খেলার ভিত্তিতে দল সাজানো হয়। এখন এইখানে সিলেক্টরদের ফেভারিট কেউ আছে নাকি, বা এইরকম যেরকম সিনিয়র সোহান যেমন অনেক দিন ধরেই আসলে দলের সুযোগ হচ্ছে না, বা হলেও বেশি দিন থাকতে পারছেন না। আবার কিছু প্লেয়ার রয়েছে যে যারা পারফরমেন্স করলেও থাকছে, পারফরমেন্স করলেও থাকে, না করলেও থাকে। এখন এই বিষয়টা আসলে এভাবেই চলে আসছে অনেক দিন ধরেই, যে সিলেক্টররাও তাকেই নিচ্ছেন, বা প্লেয়াররাও জানেন যে আমি এখান থেকে বাদ যাবো না, সো তাকেও আসলে পারফরমেন্স, যে হেলদি কম্বিনেশনটা থাকা দরকার সেইটা আসলে মনে হয় যে মিসিং রয়েছে। এই কারণেই সোহানের মতো প্লেয়ার হয়তো সুযোগ পাচ্ছে না, বা লিটন ফর্মে না থাকলেও সুযোগ পাচ্ছে। এখন দল আসলে কোনোভাবেই কিন্তু পারফর্ম করছে না। আপনি ওডিআই ফর্মেটে যদি দেখেন, লাস্ট আমরা কিন্তু কোনো একটা ভালো সিরিজ খেলছি বলে আমার মনে হয় না, কিন্তু এই সিরিজটা আমরা টেস্ট সিরিজটা ভালোভাবে শুরু করেছি, একটা ড্র দিয়ে শুরু করেছি, মোটামুটি ভালো খেলেছে আমাদের প্লেয়াররা। এখন এই সিরিজ ওডিআইতে যদি আমরা 3 ম্যাচের মধ্যে একটাও জিততে পারি, তাও কিন্তু মনে হবে যে মানে কিছু একটা পেয়েছি, বা একটা কম্বিনেশন হয়তো দাঁড় হবে। কিন্তু এই যে ভরসা নিয়ে সিনিয়র প্লেয়ারদের আসলে নেওয়া হচ্ছে বা নিয়মিত নেওয়া হয়, সেই ভরসার আসলে মানটা তারা রাখতে পারছে না। কিন্তু আমার মনে হয় যে যেই প্লেয়াররা নিয়মিত ঘরোয়াতে পারফর্ম করছেন, বা দেখে মনে হচ্ছে যে তিনি পারবেন, তাকে আসলে স্কোয়াডে রেখেও আসলে টানা উচিত। কারণ আপনি 16 জনের স্কোয়াড দিচ্ছেন, সেখানে যদি রাখেন, তো টিমের সাথে যদি থাকে, আপনি 3টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি তাকে খেলান, তাহলেও কিন্তু বোঝা যাবে যে তার জায়গাটা কোথায় রয়েছে। এখানে কিন্তু প্রধান নির্বাচক কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছেন যে লিটন কুমার দাস আমাদের টি-20 অধিনায়ক, সামনে যেহেতু টি-20 বিশ্বকাপ, তাকে আসলে মোরালি ডাউন করতে চাচ্ছিলেন না তারা। একটা প্লেয়ারকে, অফর্মের প্লেয়ারকে মোরালি ডাউন করতে না চায়, আপনি ওয়ান ডে ফর্মেটে খেলাবেন, তারপর এই ফর্মেটে যখন বিশ্বকাপ আসবে তখন আপনি আসলে খুঁজে বেড়াবেন যে ওর জায়গায় আসলে কোন প্লেয়ারটা দরকার। এই সব ভাবনা থেকে আসলে আমাদের সরে আসতে হবে। এই স্কোয়াডটা নিয়ে বলি, এখানে কিন্তু আরেকটা জায়গা নিয়ে কিন্তু মানুষের মনে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যে এখানে কিন্তু তানভীর ইসলামের জায়গা আমরা দেখতে পাচ্ছি। তানভীর ইসলাম প্রথমবারের মতো ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছেন, তার জায়গায় কিন্তু খুবই হাইলি রেটেড করা হয় যে রাকিবুল হাসানকে। তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করছিলেন। বাংলাদেশের আশেপাশে এ দলে বলেন বা এইচপি দলে, যে কোনো দলের পারফরমেন্সই বলেন, সেখানে কিন্তু এই জায়গাটা কিন্তু রাকিবুল হাসান কিন্তু ডিজার্ভ করেন। তাকে বাদ দিয়ে তানভীরকে ইনক্লুশন করারও আসলে কোনো কারণ আসলে নির্বাচক দেখাতে পারেনি আমার মনে হয়। এখন এই যে আমি বললাম যে নির্বাচকদের আসলে নিজস্ব কোনো মানে ফেভারিট আছে নাকি, বা পছন্দের কোনো প্লেয়ার আছে নাকি, সেটা আসলে মাঝে মাঝে কোশ্চেন উঠে আসে। কারণ আপনি যেটা বলছিলেন যে এই যে বললাম ঘরোয়াতে পারফর্ম করলে তাকে হয়তো নেওয়া হচ্ছে, আবার ঘরোয়ার পারফরমেন্স দেখেই নেওয়া হচ্ছে না, বা সেইভাবে আসলে সুযোগ দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো আসলে সিলেক্টররাই ভালো বুঝবেন যে কীভাবে তারা এই জিনিসটা আসলে কিভাবে তারা ক্যালকুলেশন করেন বা কীভাবে দলে নেন। এখন তারা যখন ব্যাখ্যা দেন, তখন কিন্তু মনে হয় যে না, তারা বুঝেই ব্যাখ্যা দিচ্ছেন, তারা সিলেক্টর ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আপনি যদি স্ট্যাট ঘাটেন বা আপনি যদি ওইভাবে দেখেন, তখন আসলে আপনি মিলাতে পারবেন না। যে তবে এখানে আরেকটা কথা, প্রেস কনফারেন্সে কিন্তু মুসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল, সেখানে কিন্তু নির্বাচক খুবই আনপ্রফেশনাল একটা আনসার কমেন্ট করেছেন। মেহেদী হাসান
মিরাজ যতদিন থাকবেন সেখানে কিন্তু মিরাজের কোনো জায়গা নেই, মাহেদি না 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 মোসাদ্দেক জায়গা নেই, এরকম একটা মন্তব্য কিন্তু করেছেন। এখন ধরুন ঘরোয়া ক্রিকেটে যেই আমাদের ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগটা হয় সেখানে 100 করে পারফরমেন্স করেন মোসাদ্দেক হোসেন সৈকত, তখন আপনি কি এরকম একজন ব্যাটসম্যান কি আপনি স্কোয়াডে কি ডিজার্ভ করবেন না মেহেদী হাসান মিরাজের বদলে? আপনি এটা আসলে কোন কথার ভিত্তিতে, আপনার কোন পারফরমেন্সের ভিত্তিতে, বা আপনি ঘরোয়া ক্রিকেটকে কোনো পাত্তাই দিচ্ছেন না কিভাবে? এটাই বললাম যে ঘরোয়া ক্রিকেটের বিষয়টা আসলে খুবই কনফিউজিং করে ফেলছেন তারা, মানে একবার পাত্তা মনে হচ্ছে যে তারা পাত্তা দিচ্ছেন, সেইখান থেকে আসলে আসছে। কারণ বিজয়ের ব্যাপারেও কিন্তু রাজ্জাক বলেছেন যে তার ব্যাপার দেখেই যে ঘরোয়া ক্রিকেট থেকে আমরা উপেক্ষা করব সেটা আসলে সুযোগ নেই। সো আপনি আবার সেইখানেই ঘরোয়া ক্রিকেটে যে ভালো করছে তাকে নিচ্ছেন না দলে। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বা অন্য যে কোনো প্লেয়ারের কথাই হোক না কেন, তাকে কিন্তু আপনি এইভাবে আসলে ডিরেক্টলি বলতে পারেন না যে না ইনি থাকলে আমি একে নিব না। এটা আপনি তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে সে নিবে নাকি নিবে না। এই জিনিসটা আপনি বলতে পারেন যে মেহেদী হাসান মিরাজ যেহেতু আমাদের একজন অফ স্পিন অলরাউন্ডার দলে আছেন, সেক্ষেত্রে আমরা আসলে আরেকজন অফ স্পিন অলরাউন্ডারকে দলে নেওয়ার মতো বিলাসিতা করার আসলে আমাদের সুযোগ নেই। এটা খুবই ভালোভাবে কিন্তু এক্সপ্লেন করা যায়, যেটা আসলে আপনি সোহানের ব্যাপারে তিনি বলেছেন যে উইকেট কিপার বেশি সেই জন্য আমরা নিতে পারছি না, মোসাদ্দেক হোসেন ব্যাপারেও সেইভাবে বলতে পারতেন। এখন আসলে এইভাবে তিনি কি কেন এত বোল্ডলি বলেছেন সেটা আসলে তিনি ভালো বলতে পারবেন। কিন্তু এই যে এখানে আসলে মনে হয় যে অনেক সময় যে কোন প্লেয়ারকে তারা ফেভার করছেন সেইখানে আসলে তাদের কথায় অনেকটা উঠে আসে যে আমি আসলে কাকে পছন্দ করছি কাকে পছন্দ করছি না। এখন এত কিছুর মাঝখানে পারফরমেন্সটা যদি বের না হয় তাহলে কিন্তু তখন মনে হবে আসলে যে জিনিসটা হয় যে দলের বাইরে থাকে তাকে দেখলে আপনার মনে হয় যে না সে আসলে দলের জন্য পারফেক্ট, দলের জন্য ফিট, কিন্তু আবার দলে আসলেই তারা সেইভাবে পারফর্ম করতে পারে না। এখানে প্লেয়ারদেরও ঘাটতি রয়েছে আমার মনে হয়, যদি আপনি সুযোগ দেওয়া হয়। আপনি যেমন বিজয়কে সুযোগ দেওয়া হয়েছে, তিনি সুযোগের অভাবে ছিলেন, তিনি কিন্তু একজন সিনিয়র প্লেয়ার, তিনি 2013 সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, এখন 2025 সাল চলে, কিন্তু তার কিন্তু তেমন কোনো পারফরমেন্স নেই। তাকে দলে রাখার মতো কোনো মানে মানুষের কোনো জোর নেই যে কেন তাকে দলে রাখতে হবে। এই পারফরমেন্সটা তিনি কিন্তু মানে মিস করেছেন যে এই অপরচুনিটিটা। এখন এইরকম প্লেয়াররা আপনি যখন নিয়ে আসছেন তখন তারা যদি নিজেদেরকে প্রুভ করতে না পারে তখন আপনি এই যে আসা যাওয়ার মধ্যেই আসলে থাকবেন। তখন আসলে কিছু প্লেয়ার সেট থাকবে যারা হচ্ছে হয়তো নিয়মিত, যে মনে করেন 10-20 করে আউট হচ্ছে, আরেকজন হচ্ছে নিয়মিত হয়তো 30 করছে 35 করছে, সেই 30-35 প্লেয়ারটা আসলে টিকে যাবে। সো এরকমই বাংলাদেশ দলটা আসলে এভাবেই চলছে। আর আসলে অনেক ধরনের ইয়ার মধ্যে কিন্তু একটা পজিটিভ হচ্ছে যে পেসার কিন্তু আমাদের মেইন 3জন পেসার মনে করেন যে তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে যেই একটা প্রপার যেই আমাদের পেস অ্যাটাকটা ছিল সেই পেস অ্যাটাকটা মানে নিয়ে আমরা ফিরছে ওডিআই ফরম্যাটে। এইটাই আসলে মনে হচ্ছে যে খুব পজিটিভ একটা দিক। আসলে এইখানে হেলদি কম্পিটিশনটা আমার খুবই ভালো লাগছে যে এখানে এতগুলো পেসার আমাদের সবাই মোটামুটি পারফর্ম করছে এবং সবাই ঘুরে ফিরে দলে থাকছে। কেউ না থাকলে আমাদের মনে হচ্ছে যে এই প্লেয়ারটা কেন নেই, কিন্তু আসলে আমাদের টপ অর্ডারটা অনেক দিন ধরে আসলে দাঁড়াচ্ছে না। আমি এখনও বলি যে তামিম ইকবাল যাওয়ার পর থেকে আমাদের আসলে ওপেনিং পেয়ারটাই দাঁড়াচ্ছে না, যে কেউ একটা 100 রানের ওপেনিং পেয়ার হবে, একটা 80 রানের পেয়ার, নিয়মিত একটা এরকম একটা পেয়ার হবে। তামিম একটু চেষ্টা করছেন, মোটামুটি ভালো ফর্মেই আছেন বলা যায়। সীমিত ওভার ক্রিকেটে লাস্ট যে টি20 সিরিজটা দেখলাম সেখানেও কিন্তু 2টার মতো হাফ সেঞ্চুরি কিন্তু হাঁকিয়েছিলেন। তবে বাকি সঙ্গী যারা আছেন তারা আসলে খুব একটা মানে একদিন দেখবেন যে তামিম খেলছেন, আরেকদিন আরেকজন প্লেয়ার খেলছেন, কিন্তু দুজন একসাথে ক্লিক করছেন না। তারপরে শান্তরও কিন্তু আসলে ওডিআইতে ফর্ম ছিল না, যদিও টেস্টে তিনি খুবই দুর্দান্তভাবে একটা কামব্যাক করেছেন। আমি আশা করবো যে এই সিরিজটা পুরোটাই শান্ত খুব ভালোভাবে খেলবেন। তাকে নিয়ে আসলে অনেক ধরনের আউটসাইড টক হচ্ছে, ক্যাপ্টেন্সি নিয়ে অনেক হচ্ছে, কিন্তু তিনি পারফরমেন্স দিয়ে যদি আসলে দলকে এগিয়ে নিতে পারেন তখন এই জিনিসগুলা তার পক্ষেই যাবে, যে মানে আউটসাইড টকগুলো কম হবে এবং তাকে নিয়ে সবাই যে প্রত্যাশাটা থাকে সেটাই তিনি আসলে দেখাবেন। ধন্যবাদ সাদমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডলি নিউজ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।